মুখ্যমন্ত্রী মেনে নিলেন, এতদিন অন্ধকারে আর রাখলেন যে এখানে ওয়াকফ অ্যাক্ট লাগু হবে না, কিন্তু পুরো দমে লাগু হচ্ছে এবং তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অতএব এখন যদি পুরো পশ্চিমবাংলার মানুষ সচেতন না হন, আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মাধ্যমে যদি আপনারা যোগাযোগ না করেন এবং তথ্য না বিলি করেন, তাহলে কিন্তু অনেক মানুষ অন্ধকারে ভয়ভীতিতে হয়ে যাবে। তাই সবাই একে অপরকে সহযোগিতা করুন, খবর দেন এবং আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা চাইব একটা ওয়াকফ প্রপার্টি যেন আনরেজিস্টার্ড না থাকে, তাদেরকে নিতে হবে। আগামী 6 মাস কেন, আগামী 1 বছরেও নিতে হবে। যতক্ষণ না প্রতিটা ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত হচ্ছে, আমরা লাগাতার এই বিষয়টা মনিটর করব। কারণ ওয়াকফ বোর্ড কি সিদ্ধান্ত নিচ্ছে মানুষ জানতে পারছে না। তারা একটা হয়তো পত্রিকায় বিজ্ঞাপন দিল, কজন সেই পত্রিকাটা পড়লো। অতএব এটা আমাদের সম্পত্তি, আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে যাতে প্রতিটা সম্পত্তি আমরা রক্ষা করতে পারি। ধন্যবাদ। আপনাদের সামনে এখন আরো ভিতরে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে আমাদের মধ্যে অন্যতম সিনিয়র মোস্ট আমাদের নুরুল সাহেব বলবেন। তবে একটা কথা আপনাদের আমি বলতে চাই, আমাদের ইমতিয়াজ ভাইয়ের সুরে সুর মিলিয়ে আপনি যদি জাগ্রত না থাকেন, আপনাকে কিন্তু আরো বেশি কাজে ফাঁকে দিতে দেওয়া হবে। তাই আপনাকে জেগে থাকতে হবে, আমাকে জেগে থাকতে হবে। আমরা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টকে প্রাধান্য দেবো, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রাধান্য দেবো, প্রপার্টি ট্রান্সফার অ্যাক্টকে প্রাধান্য দেবো, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্টকে প্রাধান্য দেবো। সুতরাং কোনো ধর্মের মানুষ হওয়ার জন্য তাদের সাথে যদি কোনো বিচারিতা হয়, এটা মেনে নিতে পারবো না। যেখানে আর্টিকেল, সংবিধানের আর্টিকেল সরাসরি বলা হয়েছে আপনি আপনার পছন্দ মতো ধর্ম চুজ করতে পারেন, ধর্মকে আপনি প্রচার করতে পারেন, ধর্মীয় সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন। সেখানে শুধুমাত্র টার্গেট করে আজকে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আনা হচ্ছে, এটা মেনে নেব না। আজকে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করছে, কালকে শিখ ভাইদের গুরুদ্বারা সম্পত্তি দখল করতে পারে, এরপরে গির্জার সম্পত্তি দখল করতে পারে, এরপরে জাহের খানের সম্পত্তি দখল করতে পারে, গরম খানের সম্পত্তি দখল করতে পারে, তারপরে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি দখল করতে পারে। তাই আমাদের লড়াই সংবিধানকে রক্ষার লড়াই, আমাদের লড়াই দেশকে রক্ষার লড়াই। বিজেপি যে কালা কানুন এনেছে, আইনি লড়াই চলছে, সেই লড়াই তো সুপ্রিম কোর্টে চলছে। ফাইনাল হিয়ারিং যখন হবে, সংবিধানের পক্ষে রায় হবে, এটা আমাদের ভরসা, বিশ্বাস, আস্থা। কিন্তু এখন যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এই মমতা ব্যানার্জির কথা শুনে ঘুমিয়ে পড়েন যে মমতা ব্যানার্জি আছে আমাদের দেখে নেবে, তাহলে কিন্তু এই রকম এসে ফুটপাতে আপনাকে আমাকে বুঝতে হবে। সুপ্রিম কোর্টে মামলা চলবে, মাঠে ময়দানে আমাদের জাগ্রত থাকতে হবে। আপনার পাশে থাকবে না, আপনার পাশে আপনার পরিবারকে থাকবে। আপনাকে দলিত, আদিবাসী, হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। এখন বক্তব্য দেবেন নুরুল সাহেব, ডাব্লিউপিআর পার্টির প্রতিনিধি। আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃত্বের কাছ থেকে শুনেছেন যে আমরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের কাছে কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে গিয়েছিলাম। প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই দাবিগুলোর প্রয়োজনীয়তা এবং উপযোগিতা চেয়ারম্যান সাহেব স্বীকার করেছেন। প্রথমত আমরা চেয়েছিলাম 1 বছর আরও সময় বাড়াতে হবে। দ্বিতীয়ত আমরা সরলীকরণের দাবি করেছিলাম। 3 নম্বর আমরা ওয়াক বাই ইউজারের যে পরিণতি কী হবে সে ব্যাপারে নিশ্চয়তা দাবি করেছিলাম। আর 4 নম্বরে 1 নম্বর খোঁজে নিয়ে চলে যাওয়া যে সম্পত্তিগুলো, সেগুলো যাতে ওয়াকফের আন্ডারে আসে সেই দাবিও আমরা করেছিলাম। এই নীতিগতভাবে আমাদের সঙ্গে একমত হয়েছে। আমরা আলোচনার প্রেক্ষিতে বুঝতে পারলাম যে আমাদের জাতি কোথাও না কোথাও প্রতারিত হয়েছে। তার কারণ আপনারা সবাই জানেন, মাস 4 আগে তৃণমূলের যে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে এবং ওয়াকফ বোর্ডের নিয়োজিত জেলা ইমামদের পক্ষ থেকে একটা ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্মে বলা হয়েছিল যার যার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সমস্ত ডিটেলস দিয়ে যেন এগুলো এই ওয়াকফ বোর্ডে জমা করা হয়। জমা করা হলে তাহলে তাদের আর আসন্ন বিপদে পড়তে হবে না। সেই কারণে গ্রাম বাংলার সমস্ত মোতায়েনরা ওই ফর্ম ফিল আপ করে দিয়ে নিশ্চিত হয়েছিল। কিন্তু আমরা এখন তথ্য নিয়ে জানতে পারলাম সেগুলো ছিল ফেক, সেগুলো ছিল ভাউতা। সেই ফর্মগুলো আদৌ এখানে জমা করেনি। অথচ গ্রাম বাংলার সাধারণ মানুষ তারা ফর্ম ফিল আপ করে দিয়ে নিশ্চিত ছিল যে আমাদের বন্ধুদের পুকুরে আর কোনো বিপদের খাড়া আসবে না। এই 2024-এর যে নতুন আইন, এই আইনের কোনো বিরূপ প্রতিক্রিয়া আমাদের উপরে আসবে না।
কিন্তু দেখা গেল সেটা আমাদের সঙ্গে পার্টির পক্ষ থেকে এবং এখানকার সরকারের পক্ষ থেকে প্রতারণা করা হয়েছে। তাই আমাদেরকে আমাদের যে সম্পত্তি, আমাদের যে ওয়াকফের মসজিদ মাদ্রাসা, সেটা বাঁচানোর জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সরকার বা কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করা যাবে না। আর যদি আমরা করি তাহলে অন্তত তৃণমূলের উপরে করা যাবে না। যদি করা হয় তাহলে কিন্তু আখেরে আমাদের আবার প্রতারিত হতে হবে। তাই আগে যেমন আমাদের লড়াই ছিল বাইকট এবং বাইরট, এই লড়াই আমাদের দীর্ঘদিন চলতে থাকবে যতক্ষণ না এই ওয়াকফ সংক্রান্ত বিবাদের মীমাংসা হয়। আপনারা আমাদের সঙ্গে আছেন তো? এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আপনারা আমাদের থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি। আপনারা জানেন দীর্ঘক্ষণ আজকে সভা চলছে এবং ডেপুটেশন দিয়ে আমাদের প্রোটেকশন ফোরামের লিডারশিপ বিস্তারিত বলেছেন। শুধু এটুকু বলবো, লড়াই আমাদেরকে জারি রাখতে হবে এবং রাস্তায় যেমন থাকতে হবে এবং কোর্টেতেও আমাদের থাকতে হবে এবং আমাদের সজাগ থাকতে হবে। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আপনারা সাবধানে বাড়ি যাবেন, মাথা ঠান্ডা রাখবেন, নিজ নিজ যা আমাদের নেতৃত্ব আপনাদেরকে বলেছেন সেই মোতাবেক আপনারা কাজ করবেন। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ। আর যারা সাধারণ মানুষজন এসেছেন আজকে আমাদের ফোরামে ডাকে, আমি তাদের বলবো আস্তে আস্তে আপনারা বিদায় নেন। এখানে মিডিয়ার বন্ধুদের কিছু কোশ্চেন আছে। মাইকগুলো ঢোকাও সব এক মিনিট মাইকগুলো ঢোকাও ঠিক আছে, সত্যজিৎ আমি ডাক দিচ্ছি আমরা এখানে মিডিয়ার ভাইরা কিন্তু কোশ্চেন করবে। কোশ্চেনের একটু দিদি একটু পিছনে মিডিয়ার লোক ছাড়া একটু পেছোতে হবে, মাইকটা দাও একটু পেছোতে হবে। এই পেছাও সব পেছাও সব সার্কেলটা বড় করলে সুবিধা হয় সবার। আরে পেছোতে হবে। আমার কিন্তু একটাই প্রশ্ন, তোর মতন কিন্তু চারটে লম্বা প্রশ্ন আছে। তুমি ধরো, তুমি ফোনটা প্রিয়াঙ্কা, দেখুন আমাদের স্পেসিফিক দাবিগুলোর মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ দাবি ছিল, যে টাইম এক্সটেন্ড করতে হবে। দ্বিতীয় ছিল এই আপলোডের ক্ষেত্রে পোর্টালে সরলীকরণ করতে হবে। তৃতীয় ছিল যেটা তাদের অলরেডি যাদের এখন ইসি নাম্বার হয়নি তাদের ইসি নাম্বার দিয়ে যাতে ইসি নাম্বার বসাতে হবে। এবং সাথে সাথে আমরা আর বেশ কিছু কথা বলেছি, যেটা হচ্ছে যেটা ডাইরেক্ট ম্যানেজমেন্টে 88টা প্রপার্টি হচ্ছে 8000-এর মধ্যে, সেটার ক্ষেত্রে অনেক দুর্নীতি হচ্ছে। বা ওয়াকফে আওলাদ এই প্রপার্টি অনেক দুর্নীতি হচ্ছে, এবং ওয়াকফে লিল্লাহ যেটা মোতোয়াল্লি দ্বারা পরিচালিত সেগুলো দুর্নীতি হচ্ছে। এগুলো আপনাদেরকে নজর রাখতে হবে। যিনি চেয়ারম্যান স্যার ছিলেন, সিইও স্যার ছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টা আমরা তদারকি করছি। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমাদের নজরে আসে, আমরা জানালে তৎক্ষণিক ব্যবস্থা করব। বারাইপুরের একটি সম্পত্তি ডবল ইসি নাম্বার হয়েছে, একজন ফেক পেপারপত্র দিয়ে, জালি পেপারপত্র দিয়ে করেছে। সেই বিষয়টা আমরা স্পেসিফিক বলেছি। উনি বলেছেন যাদের অরিজিনাল পেপার আছে দ্রুততার সাথে চেয়ারম্যান স্যারের কাছে জমা করলে যারা অবৈধ তথ্য দিয়ে তারা ইসি নাম্বার বাড়িয়েছেন সেটা বাতিল করবে। একটু আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটু আগে রাজ্য সরকার পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষের সাথে দ্বিচারিতা করেছে, বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। যদি আজকে রাজ্য সরকার এই আইনটা মেনেই নেয়, তাহলে কেন আগের প্রায় মাস 4 আগে কেন বলেছিল পশ্চিমবাংলায় ওয়াকফ সংশোধনী আইন লাগু হতে দেব না? আমরা জানি তামিলনাড়ুতে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হচ্ছে, অর্থাৎ ফাইনাল জাজমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত তামিলনাড়ু সরকার বলে দিয়েছে আমরা এই আইনকে তামিলনাড়ুতে লাগু হতে দেবো না। আমাদের পশ্চিমবাংলার সরকার জোর গলায় ওটা বলতে পারলো না কেন? কিন্তু ওটা অফিসিয়ালি বললো না, কিন্তু মিডিয়ার সামনে বা পশ্চিমবাংলার সাদাসিধে সরল মুসলমানদেরকে বোকা বানানোর জন্য, মোতোয়াল্লিগুলোকে ফেতনায় ফেলার জন্য, আতঙ্কে ফেলার জন্য তিনি তখন বলেছিলেন যে পশ্চিমবাংলায় এগুলো লাগু হতে দেবে না। এই দ্বিচারিতার জবাব পশ্চিমবাংলার মানুষজন দেবে। উমিদ পোর্টালে তথ্য নথিভুক্ত করার জন্য সময় বাড়ানোর যে আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছিল, সেই আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। বলেছে সময় বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সময় বাড়ানো হবে। সুপ্রিম কোর্ট তার সাথে এটাও বলেছেন, আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে ওটাই কথা হচ্ছিল, যে তিনি সংবিধানের কে সামনে রেখে
আপনার ট্রাইব্যুনালগুলো তৈরি হয়েছে। ওয়াকফ ট্রাইব্যুনালের একটা পাওয়ার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-এ দেওয়া আছে। আগে ওয়াকফ ট্রাইব্যুনালে যাক, ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে সেখানে সময় বাড়ানোর কথা হোক। যদি ওখানে গ্রহণ করে নাই তো ভালো কথা, আর না হলে আবার সুপ্রিম কোর্টে আসতে পারবে, এই অপশানও রেখেছে। তবে আমাদের ওই আইনে 6+6 মান্থের কথা বলা ছিল, আমরা চাইছি শুধু 6 মাস প্লাস 6 মাস নয়, এখনো 1 বছর বাড়াতে হবে। তার জন্য আইনি লড়াইয়ের জন্য আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, সাথে সাথে ওয়াকফ বোর্ডও প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ। আর মাত্র 5 দিন বাকি, এত লেট কেন আপনাদের? আর মাত্র 5 দিন বাকি টোটাল আমাদেরকে বলছেন নোটিফিকেশনটা কবে দিয়েছে রাজ্য সরকার? এটা তো মমতা ব্যানার্জিকে প্রশ্নটা করা দরকার আপনাদের, যে দ্বিচারিতা করলেন কেন? 27 তারিখ না 28 তারিখে নোটিফিকেশন দিয়েছে, তার মধ্যে শনিবার রবিবার ছিল, ছুটির দিন ছিল। আজকে সোমবার, আজকেই তো আমরা এসেছি, আর কবে আসবো আমরা? শনিবারে এসে এখানে ধর্ণা দেবো? এখানে পাওয়া যাবে চেয়ারম্যান স্যারকে? এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে করুন, তার দলের নেতাদেরকে করুন, ধন্যবাদ। যে আপনারা আজ থেকে প্রায় 5.5 মাস আগে এই পোর্টাল লঞ্চ হয়েছে। 5.5 মাস আগে কিরণ রিজিজু সেন্ট্রাল মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি সার্কুলার পাঠিয়ে দেওয়ার পরেও আপনারা শুধু এই কাগজে সার্কুলার আসার পরে আপনারা চুপ করে বসেছিলেন কেন? এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার। আর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টিগুলোকে যে দখল করার চেষ্টা করছে কেন্দ্র সরকার, তার সাথ দিচ্ছে এই মমতা ব্যানার্জি। কারণ সরকার যে প্রপার্টিগুলো এনক্রোচ করে রেখেছে, সেটাও এই সুযোগে তারাও কেড়ে নেবার চেষ্টা করছে। যে এনক্রোচ প্রপার্টি গভর্নমেন্ট করে রেখেছে, সেগুলোর জন্য আইনি লড়াই চলছে, যাতে না হয় সেগুলো নিয়ে এইগুলোকে তারা এই জন্য হচপচ করার চেষ্টা করছে। আমি অন ক্যামেরা বলছি, মমতা ব্যানার্জির সরকার কেন 5.5 মাস বলেনি? তার দলের ক্যাবিনেটের মিনিস্টাররা ওয়াকফ প্রপার্টি লুট করছে, ওয়াকফ প্রপার্টি চোর। তৃণমূলের এমপি এমএলএ অনেক আছে, অনেক বুথের মেম্বার আছে, তৃণমূলের নেতারা আছে, ওয়াকফ প্রপার্টি যারা চুরি করে খাচ্ছে। সেই জন্য হয়তো তারা তড়িঘড়ি না বলে শর্ট পিরিয়ড দিয়েছে, সাপও মূল্য লাগিয়ে ভাঙবেন এই জন্য। ফিরাদ হাকিম বলছেন যে নওশাদ আর কতদিন বিজেপি দালালি করবে? দেখুন, এই ওইসব কথা বাদ দেন, খোঁজ নিয়ে দেখুন ফিরাদ হাকিম সাহেবই ওয়াকফ প্রপার্টি চুরি করে রেখেছে, এই অভিযোগ আছে। আর অনেক মসজিদ কবরস্থানের জমি 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। দেখুন, এটা ওয়াকফ প্রপার্টির সাথে নয়, এটা আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি ওয়াকফ সম্পত্তি বকলমে কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে এসছে, সেই সুযোগটা কাজে লেগে তৃণমূল বর্তমানে যে পশ্চিমবাংলায় যে মাদ্রাসা মসজিদের জায়গাটা ওয়াকফের বাইরে আছে, সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে। দেখুন, গুলিয়ে ফেললে হবে না। ওয়াকফের জন্য 1 নম্বর খতিয়ানে যাচ্ছে না, এই 1 নম্বর খতিয়ানে পাঠাচ্ছে রাজ্য সরকার। এটা ভূমি সংস্কার দপ্তরের মধ্যে পড়ছে, এটা ইচ্ছাকৃতভাবে করছে। এই কারণগুলোর জন্য আমরা আগামী দিনে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর জবাবদিহি করতে যাব। আজকে যেমন আমরা এসেছি উমিদ পোর্টাল নিয়ে, তার সরলীকরণ নিয়ে, টাইমকে এক্সটেন্ড করার জন্য এসেছি। আজকে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়াকফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে আগামী দিনে ভূমি সংস্কার দপ্তরে যাব। এই রেস্ট্রিকশন কেন দিচ্ছে খতিয়ান বা প্লটের, আর 1 নম্বর খতিয়ানে কোন কাগজের ভিত্তিতে দিচ্ছে, খতিয়ান চেঞ্জ করছে, সেই জন্য আমরা যাব। ধন্যবাদ। না, এটা আপনাকে দেওয়ার জন্য। জাহাঙ্গীর ভাই, এরা কোথায় গেল? এখানে রাস্তাটা ক্লিয়ার করে